वेलकम टू WBCS गाइड डियर एस्पिरेंट्स। আজকে আমরা পড়তে চলেছি বায়োলজি লেকচার 3। তো তোমরা জানো সেল আমরা শুরু করেছি, আজকে আমরা সেলের পার্ট 2 করব। ওকে, তো এই যে লাল লাল রঙের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি আগের লেকচারে। আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেল কম্পোজিশন অ্যান্ড সেল অর্গানেলস নিয়ে। ওকে, আর নেক্সট ভিডিওতে আমরা ডিএনএ আরএনএ এবং সেল ডিভিশন পড়ে ফেলবো। ওকে, তো সবার আগে বলি আমার শরীরটা একটু খারাপ, এই জন্য রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না এবং বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছি। তো চেষ্টা করব আমি তোমাদের সপ্তাহে 2-3টে করে ভিডিও দেওয়ার। ওকে, এবং এই চ্যানেলের মধ্য দিয়ে আমি তোমাদের সমস্ত জেনারেল স্টাডিজ কমপ্লিট করাবো। কেউ কেউ জিজ্ঞেস করছো যে BCS এর আমি কি কোনো অপশনাল সাবজেক্ট পড়াবো কি না, সেটা আমি এখন তোমাদেরকে জানাচ্ছি না, সেটা আমি পরবর্তী সময় কোনো এক সময় জানিয়ে দেব। তবুও তোমরা ধরে নিতে পারো যে আমি যদি অপশনাল সাবজেক্ট তোমাদের পড়াই তাহলে সেটা হয় হিস্ট্রি, না হলে হয় হিস্ট্রি হবে, আর না হলে আমরা তোমাদের যেটা পড়াবো সেটা আমি এক কাজ করি, আমি সেটা পরেই জানিয়ে দেবো। ওকে, আরও একটা কথা বলে দিই ভিডিওর শুরুতে, সেটা হচ্ছে যে তোমরা যদি ম্যাথ অ্যান্ড ইংলিশ করতে চাও আমার থেকে, তো সেখানে তোমরা কি করবে, এই ভিডিও দেওয়ার ডেসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে আমার আরেকটি চ্যানেল এক্সাম সলিউশন। তো সেই এক্সাম সলিউশন তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো ফর ম্যাথ অ্যান্ড ইংলিশ। ওকে, তো এই চ্যানেলে আমি শুধু তোমাদের জেনারেল স্টাডিজ পড়াবো। ঠিক, তো চলো আর কথা না বাড়িয়ে আজকে আমরা পড়তে চলেছি সেল কম্পোজিশন অফ সেল অ্যান্ড সেল অর্গানেলস। ঠিক আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কম্পোজিশন অফ সেল, একটা সেল কি কি জিনিস দিয়ে গঠিত হয়। দেখো একটা সেল মোটামুটি 3টে জিনিস দিয়ে গঠিত। কম্পোজিশন, সেল মেমব্রেন, প্রোটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। ওকে, তো সেল মেমব্রেন মানে তোমরা জানো সেল মেমব্রেন মানে কি, সেল মেমব্রেন মানে হচ্ছে কোষ পর্দা। ঠিক, তো এটা একটা সেলের ছবি আমি এখানে এঁকে রেখেছি। এই যে আউটার লেয়ারটা তোমরা দেখছো এইটাকেই বলা হচ্ছে সেল মেমব্রেন। এটাকে কি বলা হচ্ছে, এটাকে, আচ্ছা এই লম্বা দাগগুলোকে ইগনোর করবে, এটা কেন আসলো আমি জানি না। তো এই বাইরের যে লেয়ার, এই বাইরের লেয়ারটাকে আমরা কি বলবো, এই বাইরের লেয়ারটাকে আমরা বলবো কোষ পর্দা বা সেল মেমব্রেন। আচ্ছা, তারপরে প্রোটোপ্লাজমটা একটু পরে বলছি, আগে শুনে নাও নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোনটা, সেলের মধ্যে যে মূল অংশটা থাকে এইটা হলো নিউক্লিয়াস, অর্থাৎ সেলের ব্রেইন বলতে পারো, এইটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এবার নিউক্লিয়াসের মাঝখানেও তোমরা দেখতে পাচ্ছ এটা একটা গোল মতন রয়েছে, এটা কি, এটা হলো নিউক্লিয়াসের মধ্যে থাকা আর একটা জিনিস, এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। এটাকে কি বলা হচ্ছে, নিউক্লিওলাস। মানে সেল এর মধ্যের অংশটাকে আমরা কি বলছি, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে আর একটা অংশ রয়েছে সেটাকে আমরা কি বলছি, নিউক্লিওলাস। আমরা ধীরে ধীরে এগুলো সব আলোচনা করব। ওকে, এবার এখান থেকে একটা প্রশ্ন ওঠে, এক মিনিট আমি একটুখানি এটাকে ডিলিট করি। প্রশ্নটা হচ্ছে যে প্রোটোপ্লাজম কি জিনিস। ঠিক, দেখো এই যে সেলের ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু কোনো সেল অর্গানেলস আমি কিন্তু আঁকিনি। তার মানে কি, এটা হলো সেলের একটা ছবি উইদাউট এনি অর্গানেলস, এর মধ্যে অর্গানেলস নেই। অর্গানেলস মানে কি, কোষের যে ছোট ছোট অঙ্গগুলো রয়েছে সেইগুলোকে বলা হচ্ছে সেল অর্গানেলস। তো সেই সেল অর্গানেলসগুলো আমি কিন্তু এখানে ড্র করিনি। তাহলে দেখো প্রোটোপ্লাজম দুই ভাগে ভাগ করা হয়। প্রোটোপ্লাজমকে কি বললাম, প্রোটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সাইটোপ্লাজম, আর একটাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। ঠিক, দেখো প্রোটোপ্লাজম কি, এই যে সম্পূর্ণ কোষটা না, এই সম্পূর্ণ কোষের মধ্য দিয়ে একটা স্টিকি ফ্লুইড রয়েছে। কি রয়েছে, স্টিকি ফ্লুইড, মানে আঠালো এক ধরনের পদার্থ রয়েছে। আর এই আঠালো এই পদার্থর মধ্যেই কিন্তু সেল অর্গানেলগুলো গাঁথা থাকে। বুঝতে পারছো, মানে এইটাই হচ্ছে প্রোটোপ্লাজম। মানে এই জিনিসগুলোকে কি বলা হচ্ছে, এই জিনিসগুলোকেই বলা হচ্ছে প্রোটোপ্লাজম। তোমরা দেখেছো জেনারেলি প্রোটোপ্লাজম হচ্ছে এমন একটা জিনিস, মনে করো যে কোনো একটা জায়গায় তুমি গোল করে সেই জায়গাটাকে কাদামাটি দিয়ে ঘিরে রেখেছো, কাদামাটি। আর সেই কাদামাটির ওপরে তুমি কি করছো, বিভিন্ন জায়গায়, এক জায়গায় ফুল আটকে দিচ্ছ কাদার মধ্যে, এক জায়গায় কোনো কিছু আটকে দিচ্ছ। তো সেই যে কাদার অংশ, সেই কাদার অংশটাই হলো প্রোটোপ্লাজম। অর্থাৎ এই কোষ ঘিরে যত ফ্লুইড, স্টিকি ফ্লুইড, আঠালো যে চটচটে পদার্থটা রয়েছে, যেটাকে বাংলায় কি বলা হয়, কোষ ধাত্র। কি বলা হয়, কোষের ধাত্র। ওকে, সেই ধাত্রকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এবার প্রোটোপ্লাজম দুই প্রকার, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হলো নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজম কোনটা, দেখো সেল মেমব্রেন আর নিউক্লিয়াস মেমব্রেন, এটা তো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের এই যে বাইরের পর্দাটাকে কি বলা হচ্ছে, নিউক্লিয়াস মেমব্রেন বলা হচ্ছে, মানে নিউক্লিয়াসের পর্দা। ওকে, তো এই অংশটুকুনের মধ্যে দেখো
এই অংশটুকুনের মধ্যে যে ধাত্রগুলো তোমরা খেয়াল করছো, এই ধাত্রগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। কি বলা হচ্ছে এগুলোকে? সাইটোপ্লাজম। আর এই নিউক্লিয়াসের মধ্যে যে ধাত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। ক্লিয়ার হলো? অর্থাৎ আবার শোনো, সমগ্র কোষ জুড়ে যে স্টিকি ফ্লুইডগুলো রয়েছে, যেটাকে আমরা ধাত্র বলছি, কোষ ধাত্র বা কোষ বস্তু, ঠিক এই ধাত্রগুলোকে যেটা নিউক্লিয়াস মেমব্রেন আর সেল মেমব্রেনের মাঝখানে এই যে অংশটা, এই অংশটুকুন জুড়ে যেগুলো রয়েছে, এগুলোকে আমরা বলছি সাইটোপ্লাজম। আর ঠিক নিউক্লিয়াসের মধ্যে যে ধাত্রগুলো রয়েছে, সেই নিউক্লিয়াসের মাঝের ধাত্রগুলোকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। ক্লিয়ার হয়েছে? এখান থেকে আরেকটা কথা মাথায় রাখবে, যত ধরনের সেল অর্গানেলস আছে, কি বললাম? যত ধরনের সেল অর্গানেলস আছে তার 99% অংশ কোথায় দেখতে পাওয়া যায়? তার 99% অংশ দেখতে পাওয়া যায় সাইটোপ্লাজমের মধ্যে। অর্থাৎ আমরা এরপরেই কোষ অর্গানেলস সম্পর্কে পড়ব। তো সেল অর্গানেলসের 99% অংশ কোথায় থাকে? সাইটোপ্লাজমের মধ্যে থাকে। ক্লিয়ার হলো? তাহলে কম্পোজিশন অফ সেলের কম্পোজিশন কয়টি? 3টি, সেল মেমব্রেন, প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস। ওকে, চলো দেখো, তোমরা দেখতে পাচ্ছ সেল মেমব্রেন। এখানে সেল মেমব্রেনটা কি? আউটার মোস্ট মেমব্রেন অফ সেলের সব থেকে বাইরের পর্দা। এটা কি দিয়ে তৈরি হয়? সেল মেমব্রেনটা, মনে রাখবে, সেল মেমব্রেনটা তৈরি হয় ফ্যাট, প্রোটিন আর এক ধরনের লিপিড দিয়ে তৈরি হয়। এক্সামিনার প্রশ্ন জিজ্ঞেস করে যে সেল মেমব্রেন যে লিপিড দিয়ে তৈরি হয়, সেই লিপিডের নাম কি? মনে রাখবে, সেল মেমব্রেন ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। কি লিপিড দিয়ে? ফসফোলিপিড দিয়ে। এবার সেল মেমব্রেনের কাজ কি? সেল মেমব্রেনের কাজ হলো দুটো সেলকে সেপারেট করা। ইট সেপারেটস টু সেলস। এটা দুটো সেলকে সেপারেট করে। ক্লিয়ার হলো? ভেরি গুড। নাও প্রোটোপ্লাজম। আমি অলরেডি তোমাদের প্রোটোপ্লাজম ব্যাখ্যা করেছি। দেখো, ইট ইজ অ্যাকচুয়ালি ফিজিক্যাল বেস অফ লাইফ। আমাদের জীবনের যে ভৌতিক যে ভিত্তি, আমাদের জীবনের ভৌতিক ভিত্তিই হলো এই প্রোটোপ্লাজম। কারণ প্রোটোপ্লাজম হচ্ছে কোষের মধ্যে সবথেকে গাঢ় অংশ, আর যে গাঢ় অংশের মধ্যেই সমস্ত ধরনের কোষ অঙ্গাণুগুলো আবদ্ধ থাকে। তাই আমরা প্রোটোপ্লাজমকে কি বলে থাকি? অ্যাকচুয়াল ফিজিক্যাল বেস অফ লাইফ। ওকে, এটা কেমন? ইট ইজ কালারলেস স্টিকি ফ্লুইড। এটি কালারলেস এবং স্টিকি, আঠালো আঠালো। ঠিক আছে? ইট কন্টেন্স, দেখো, প্রোটোপ্লাজমের মধ্যে 81% কি থাকে? জল। মনে রাখবে, প্রোটোপ্লাজমের মধ্যে 81% জল থাকে এবং 19% অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস থাকে। আর এই অর্গ্যানিক ইনঅর্গ্যানিক কম্পাউন্ডসের মধ্যে কি কি রয়েছে? যেমন প্রোটিন থাকে, যেমন কার্বোহাইড্রেটস থাকে, তেমনি ডিএনএও থাকে। ডিএনএটা আমরা নেক্সট ভিডিওতে পড়বো, তবু বলে দিই, ডিএনএটা হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা এক ধরনের নিউক্লিক অ্যাসিড। দেখো, এই প্রোটোপ্লাজম দুই প্রকার। ইট ইজ অফ টু কাইন্ডস। ওয়ান ইজ কল্ড সাইটোপ্লাজম অ্যান্ড অ্যানাদার ইজ নিউক্লিওপ্লাজম। আমি তোমাদের আগে দেখিয়েছি কোনটা সাইটোপ্লাজম। এই যে যদি সেল হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, তো সমগ্র কোষ জুড়েই কি রয়েছে? স্টিকি পদার্থ ছড়ানো রয়েছে। এবার এই সেল মেমব্রেন আর নিউক্লিয়াস মেমব্রেনের মধ্যে এই যে জায়গাটা, অর্থাৎ এই জায়গা জুড়ে যে সমস্ত ধাত্রগুলো রয়েছে, সেগুলোকে আমরা বলছি সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াসের মধ্যে যে ধাত্রগুলো রয়েছে, সেগুলোকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। ক্লিয়ার হলো? ভেরি গুড। দেখো, অল সেল অর্গানেলস আর ফাউন্ড ইন সাইটোপ্লাজম। সমস্ত সেল অর্গানেলসগুলো কোথায় পাওয়া যায়? এই যে সাইটোপ্লাজমের অংশ, এই সাইটোপ্লাজমের মধ্যেই পাওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট। এবার আমরা দেখছি নিউক্লিয়াস। দেখো, নিউক্লিয়াসের মধ্যে তোমাদের আমি বলেছিলাম যে নিউক্লিয়াসের মধ্যেও একটা ছোট্ট অংশ থাকে। এই যে এটা হলো একটা নিউক্লিয়াসের ছবি, কোষের ছবি নয়। এটা একটা নিউক্লিয়াস। ওকে, এর বাইরে দিয়ে কিন্তু কোষ রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এইটা হলো নিউক্লিয়াস, এটা বাইরের বড় কোষ। আর এই যে জায়গাটা, এই জায়গাটাকে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি নিউক্লিওলাস। এটাকে কি বলছি? নিউক্লিওলাস। মানে কোষের ব্রেইন হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ব্রেইন হচ্ছে নিউক্লিওলাস। ক্লিয়ার হলো? ভেরি গুড। দেখো, এই যে সেলটা, এই যে নিউক্লিয়াস তোমরা দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াস ডিসকভার করেছিলেন কে? ইট ওয়াজ ডিসকভার্ড বাই স্যার রবার্ট ব্রাউন।
কবে? 1831 সালে। 1831 সালে স্যার রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। নিউক্লিয়াসকে কি বলা হয়? ইট ইজ কল্ড দ্য ব্রেন অফ সেল। নিউক্লিয়াসকে সেল এর কোষের মস্তিষ্ক বলা হয়। ইট হ্যাজ আ সেন্ট্রাল পার্ট কল্ড নিউক্লিওলাস। এই যে বললাম, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের একটা সেন্ট্রাল পার্ট রয়েছে, আর সেই নিউক্লিয়াসের সেন্ট্রাল পার্টকে কি বলা হচ্ছে? নিউক্লিয়াসের সেন্ট্রাল পার্টকে বলা হচ্ছে নিউক্লিওলাস। অ্যান্ড ইট ওয়াজ ডিসকভার্ড বাই স্যার ফন্টানা। কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে নিউক্লিওলাস কে আবিষ্কার করেছেন? নিউক্লিওলাস আবিষ্কার করেছেন স্যার ফন্টানা। ওকে, দেখো এবার আমি একটুখানি এটাকে একটু ডিলিট করে নিই। দেখো এই যে তোমরা নিউক্লিয়াসটাকে দেখতে পাচ্ছ, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে? নিউক্লিওলাস রয়েছে। নিউক্লিওলাস থেকে এরকম করে সমগ্র নিউক্লিয়াস জুড়ে এক ধরনের নেটওয়ার্ক সৃষ্টি করা রয়েছে। সেই নেটওয়ার্কগুলোকে কি বলা হয়? সেই নেটওয়ার্কগুলোকে বলা হয় ক্রোম্যাটিন নেটওয়ার্ক। কি বললাম বলো? সেই নেটওয়ার্কগুলোকে কি বলা হয়? ক্রোম্যাটিন নেটওয়ার্ক। এই যে নেটওয়ার্কগুলো আমি ড্র করলাম, এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় ক্রোম্যাটিন নেটওয়ার্ক। ঠিক, ক্রোম্যাটিন নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে এই নিউক্লিওলাস থেকে নিউক্লিয়াসের মেমব্রেন পর্যন্ত সমগ্র অংশ জুড়ে এক ধরনের নেটওয়ার্ক থাকে, জালিকা থাকে। সেই জালিকাকে আমরা কি বলি? ক্রোম্যাটিন বলি। বাংলায় বলে ক্রোম্যাটিন জালিকা। এই ক্রোম্যাটিন জালিকার কাজ কি জানো? এই ক্রোম্যাটিন জালিকাগুলো তৈরি হয় ডিএনএ, আরএনএ আর হিস্টন প্রোটিন দিয়ে। মনে রাখবে, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোম্যাটিন থাকে, সেই নিউক্লিয়াসের ক্রোম্যাটিন তৈরি হয় কি দিয়ে? নিউক্লিয়াসের এই যে ক্রোম্যাটিন, এই যে নেটওয়ার্কগুলো তোমরা দেখছো, এই যেগুলো আমি যে ড্র করছি, এইগুলো ডিএনএ, আরএনএ অ্যান্ড হিস্টন প্রোটিন দিয়ে তৈরি হয়। আর এই ক্রোম্যাটিন নেটওয়ার্কগুলোই কনভার্ট হয়ে যায় কিসে? ক্রোমোজোমে কনভার্ট হয়ে যায়। কিসে কনভার্ট হয়ে যায়? ক্রোমোজোমে। কখন কনভার্ট হয়? যখন এই সেলটি ডিভিশন হবে তখন। তাহলে যখন কোনো সেল ডিভিশন হয়, কোষ যখন বিভাজিত হয়, কোষ বিভাজনের সময় এই ক্রোম্যাটিন নেটওয়ার্কগুলো ক্রোমোজোমে কনভার্ট হয়ে যায়। বোঝা গেল? তাহলে দেখো, nucleus has chromatin networks and chromatin was made up of with DNA, RNA and histone protein. খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু এখান থেকে জিজ্ঞেস করা হয় যে ক্রোমোজোমের মধ্যে বা ক্রোম্যাটিনের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোম্যাটিন জালিকা থাকে, তার মধ্যে কোন প্রোটিন পাওয়া যায়? এটা মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হিস্টোন প্রোটিন। ক্লিয়ার হলো? আর কি? ক্রোম্যাটিন কনভার্টস ইনটু ক্রোমোজোম ইন টাইম অফ সেল ডিভিশন। এবং এই সেল ডিভিশনের সময় এই যে ক্রোম্যাটিন নেটওয়ার্কগুলো তোমরা দেখছো, এগুলো কিসে কনভার্ট হয়ে যাবে? এগুলো ক্রোমোজোমে কনভার্ট হয়ে যাবে, যেটাকে আমরা কি বলে থাকি? গুণসূত্র। অর্থাৎ এক জেনারেশনের কিছু যে জেনেটিক ক্যারেক্টার, সেই জেনেটিক ক্যারেক্টারকে অন্য জেনারেশনের মধ্যে নিয়ে যাওয়ার যে কাজ করে ক্রোমোজোম, সেটাই হচ্ছে কিসের থেকে সৃষ্টি হয়? ক্রোম্যাটিন থেকে। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট, এবার আমরা দেখব সেল অর্গানেলস। দেখো, এই ভিডিওটা দেখার আগে আমি কল্পনা করছি যে তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখছো এবং তোমাদের খাতায় নোট করছো। তো যে সেলের ছবিটা তোমরা এঁকে রেখেছো, আমি তোমাদের আগের লেকচার ভিডিওতে যে সেল এর যে ছবি দেখিয়েছিলাম, আমি কি সেলের ছবি দেখিয়েছিলাম? আমি একটা অ্যানিমাল সেলের দেখিয়েছিলাম, আমি আর একটা প্লান্ট সেলের ছবি দুটো কম্পেয়ার করে পাশাপাশি রেখে তোমাদের দেখিয়েছিলাম। তো সেই ছবি দুটো সামনে খুলে রেখে এই লেকচারটা দেখতে থাকো, তাহলে তোমাদের ভালো বুঝতে সুবিধা হবে। দেখো, সেল ওয়াল, কোষ প্রাচীর। মনে রাখবে, কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষেই দেখতে পাওয়া যায়। তাহলে ইট ইজ ফাউন্ড অনলি ইন প্লান্ট সেল। উদ্ভিদ কোষেই কিন্তু কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়। কোষ প্রাচীর কিন্তু প্রাণীদের সেলে বা কোষে দেখতে পাওয়া যায় না। ওকে, মনে রাখবে, সেল ওয়ালের 3টে লেয়ার রয়েছে। একটা সেল ওয়ালের কটা লেয়ার রয়েছে? 3টে লেয়ার। সব থেকে ভেতরের যে লেয়ার, একটা সেল ওয়ালের সব থেকে ভেতরের লেয়ারকে বলা হয় পি লেয়ার। এখান থেকে কিন্তু স্পেসিফিক কোয়েশ্চেন জিজ্ঞেস করে WBCS এ যে পি লেয়ারটা কোন লেয়ার? পি লেয়ারটা হলো সেল ওয়ালের একদম ইনার লেয়ার, একদম ভেতরকার লেয়ার। হ্যাঁ, আর এই পি লেয়ারটা তৈরি হয় কি দিয়ে? সেলুলোজ অ্যান্ড লিপিড দিয়ে।
ঠিক আছে? তাহলে পি লেয়ারটা কী দিয়ে তৈরি হচ্ছে? সেলুলোজ দিয়ে অ্যান্ড লিপিড দিয়ে। মনে রাখবে যে কাগজ তৈরি করা হয়, কাগজ, তাই না? কাগজ কী দিয়ে তৈরি করা হয়? সেলুলোজ দিয়ে কিন্তু কাগজ। পেপার মেকিং কী দিয়ে হয়? পেপার মেকিং সেলুলোজ দিয়ে হয়। ওকে, দেখো এবার সেল ওয়ালের যে মিডিলের লেয়ার সেটাকে বলা হয় এস লেয়ার। ওকে, এস লেয়ারটা হচ্ছে সেল ওয়ালের মিডিল লেয়ার। এটা কি দিয়ে তৈরি হয়? এটা লিগনিন দিয়ে তৈরি হয়। লিগনিনকে আমি যদি বাংলা ভাষায় বলি তাহলে বলবো আঠা। প্রত্যেকটা গাছের মধ্যেই আঠা রয়েছে, আঠালো পদার্থ রয়েছে। সেই আঠালো পদার্থ যেটাকে আমরা বলি লিগনিন, সেই লিগনিন দিয়ে কিন্তু এস লেয়ার বা সেল ওয়ালের মিডিল লেয়ারটা তৈরি হয়। ওকে, তারপর দেখছো একদম সেল ওয়ালের আউটার লেয়ার, সব থেকে বাইরের যে লেয়ার সেটাকে বলা হচ্ছে টি লেয়ার। টি লেয়ারটা ডেড প্রোটোপ্লাজম দিয়ে তৈরি হয়, অর্থাৎ সেলের মধ্যে যে প্রোটোপ্লাজমগুলো রয়েছে সেই প্রোটোপ্লাজমগুলো যখন মৃত্যু ঘটে, সেই প্রোটোপ্লাজম, মরা প্রোটোপ্লাজম আস্তে আস্তে সেলের বাইরে চলে আসে এবং সেটাই সেল ওয়ালের লাস্টের প্রাচীরটাকে তৈরি করে, যেটাকে আমরা বলছি টি লেয়ার। ক্লিয়ার হলো? দেখো এই সেল ওয়ালের কাজ কি অ্যাকচুয়ালি? ইট প্রোভাইডস স্ট্রাকচারাল রিজিডিটি। এটা উদ্ভিদকে কাঠামোগতভাবে শক্ত বা পোক্ত করে। অ্যান্ড ইট প্রোটেক্টস প্লান্টস ফ্রম আউটার অ্যাটাক, এবং বাইরের অ্যাটাক থেকে উদ্ভিদকে রক্ষা করে কে? সেল ওয়াল। ক্লিয়ার হলো? দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তোমরা সেলের মধ্যে দেখেছিলে যে এরকম 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 অ্যান্টেনার মতন দুটো তার মানে এইভাবে এইভাবে ছিল, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকারের হয়। একটা হচ্ছে স্মুথ ওয়াল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হয় রাফ ওয়াল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কে আবিষ্কার করেছিলেন? স্যার কিথ পর্টার। হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেছিলেন স্যার কিথ পর্টার ইন দ্য ইয়ার 1953। 1953 সালে স্যার কিথ পর্টার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন। এটা কোথায় থাকে? দেখতেই পাচ্ছ যে সেল মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়াস মেমব্রেনের মাঝখানেই এরা রয়েছে। তাহলে ইট লাইজ বিটুইন সেল মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়াস মেমব্রেন। ওকে, দেখো ইট ইজ কল্ড স্কেলিটন অফ সেল। এটাকে সেল এর স্কেলিটন বা কঙ্কাল বলা হয়। ওকে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা সেলকে একটা স্ট্রাকচার দেয়, একটা রিজিডিটি প্রদান করে। এই জন্যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় স্কেলিটন অফ সেল। ক্লিয়ার হলো? ইট ইজ অফ টু কাইন্ডস, দেখতেই পাচ্ছ বললাম আমি, স্মুথ ওয়াল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে রাফ ওয়াল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো দেখো স্মুথ ওয়াল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, তার মধ্যে রাইবোজোম থাকে না। কি বললাম? স্মুথ ওয়াল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, তার মধ্যে রাইবোজোম থাকে না। আর যেহেতু এর মধ্যে রাইবোজোম থাকে না, তাই এখানে প্রোটিন সিনথেসিসের কোনো কাহিনীই ঘটে না। দেখো যেখানেই রাইবোজোম দেখতে পারবে, মনে রাখবে কথাটা, যেখানে রাইবোজোম দেখবে মনে রাখবে রাইবোজোম যেখানে থাকবে সেখানেই প্রোটিনের সিনথেসিস হবে। কি বললাম? যেখানেই রাইবোজোম দেখবে সেখানেই প্রোটিনের সিনথেসিস হবে। তাই এই সাউথ ওয়াল এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যখন রাইবোজোম থাকে না, তাই এখানে প্রোটিন সিনথেসিসের কোনো গল্পই নেই। কিন্তু এই স্মুথ ওয়াল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা কাজ করে। কি কাজ? এটা স্টেরয়েডের ক্ষরণ করে। আমাদের শরীরে যে স্টেরয়েড রয়েছে, আমাদের শরীর মানে কোষের মধ্যে স্টেরয়েডকে সিক্রেশন কে করে? স্মুথ ওয়াল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর দেখো রাফ ওয়াল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম থাকে, আর যেখানেই রাইবোজোম থাকে সেখানেই প্রোটিনের সিনথেসিস ঘটে। বোঝা গেল? ভেরি গুড। এবার দেখো গলগি বডি। গলগি বডিটা আবিষ্কার করেছিলেন স্যার ক্যামিলো গলগি, আর তার 1898 সালে। আর সেই ক্যামিলো গলগির নাম অনুসারেই এটাকে বলে দেওয়া হয়েছে গলগি বডি। তো গলগি বডির কাজটা কি অ্যাকচুয়ালি? দেখো গলগি বডিকে কোষের ট্রাফিক ঘর বা ট্রাফিক কন্ট্রোল রুম বলা হয়। কি বললাম? গলগি বডিকে কোষের ট্রাফিক কন্ট্রোলার বলা হয়। কেন? কারণ এই গলগি বডি এমন একটা জিনিস যেটা বিকজ ইট ক্যারিজ সেল কম্পাউন্ডস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। কোষের মধ্যে সেলের বিভিন্ন কম্পাউন্ডগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজ কার? গলগি বডির। এই জন্যে গলগি বডি যেহেতু ট্রান্সপোর্টেশনের কাজটা করে, তাই একে ট্রাফিক কন্ট্রোলারও বলা হয়ে থাকে। হলো? ভেরি গুড। নেক্সট দেখো রাইবোজোম।
এগুলো সব সেল অর্গানেলস, এই সমস্ত প্রত্যেকটা জিনিস একটা সেলের মধ্যে থাকে। ওকে, রাইবোজম, তো যেখানেই রাইবোজম দেখবে সেখানেই প্রোটিনের সিনথেসিস হবে, এটা ধরে নাও। ওকে, দেখো রাইবোজমকে আবিষ্কার করেছিলেন স্যার জর্জ ই প্যালেড। স্যার জর্জ ই প্যালেড 1955 সালে রাইবোজমকে খুঁজে বের করেন। ইট লাইজ থ্রু আউট দ্য সাইটোপ্লাজম, এবং এটা কোষের যে সাইটোপ্লাজম রয়েছে না, এই যে সাইটোপ্লাজমের পার্ট, এই সমস্ত সাইটোপ্লাজম জুড়েই রাইবোজম ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই কোষের সমস্ত সাইটোপ্লাজম জুড়েই কে ছড়িয়ে ছিটিয়ে থাকে? রাইবোজম ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওকে, আর এটা মনে রাখবে যে সব থেকে ছোট্ট, কি বললাম, সব থেকে ছোট্ট যে সেল অর্গানেল সেটা হলো রাইবোজম। রাইবোজম হচ্ছে সব থেকে ছোট্ট সেল অর্গানেল। আর মনে রাখবে রাইবোজমের কাজ হচ্ছে প্রোটিনের সিনথেসিস করা। ইটস ওয়ার্ক ইজ টু প্রোটিন সিনথেসিস, হেন্স ইট ইজ কল্ড ফ্যাক্টরি অফ প্রোটিন। যেহেতু রাইবোজম প্রোটিনের সিনথেসিস করে, সেই জন্যে রাইবোজমকে প্রোটিনের ফ্যাক্টরি বলা হয়। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট স্লাইড দেখি। মাইটোকন্ড্রিয়া। দেখো, আমি যখন তোমাদেরকে সেল ডিভিশনের পরেও আমি যখন তোমাদেরকে সেল সম্পর্কে পড়াবো বা সেলুলার রেসপিরেশন সম্পর্কে, অর্থাৎ রেসপিরেশন, শ্বসন যখন আমি তোমাদের পড়াবো, তখন আমি এটাকে দারুণভাবে তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাবো। তবুও দেখো যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে সেলুলার রেসপিরেশন ঘটে। কি বললাম? মাইটোকন্ড্রিয়ার মধ্যে সেলুলার রেসপিরেশন ঘটে। আর সেলুলার রেসপিরেশনের সময় কি হয়? সেলুলার রেসপিরেশনের সময় আমাদের সেলের মধ্যে যে গ্লুকোজ থাকে, তাই না, সেই সেলের মধ্যে যে গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজটা কেমন থাকে? C6H12O6। এর সঙ্গে যখন এই গ্লুকোজের সঙ্গে যখন 6 অণু অক্সিজেন অ্যাড হয়, তখন সেলুলার রেসপিরেশন হয় বা কোষীয় শ্বসন হয়। কোষীয় শ্বসন হলে এই গ্লুকোজটা ভেঙে তিনটে জিনিস তৈরি করে। কি? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু জল, আর তার সাথে কি তৈরি করে? এটিপি। কি তৈরি করে? এটিপি। আর এই যে সেলুলার রেসপিরেশনের পুরো প্রসেসটা, সেই প্রসেসটা কোথায় ঘটবে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটবে। যদিও সেলুলার রেসপিরেশনের দুটো ভাগ রয়েছে, একটা রয়েছে অ্যারোবিক রেসপিরেশন, একটা রয়েছে অ্যানারোবিক রেসপিরেশন, বাংলায় বললে সবাত শ্বসন আর অবাত শ্বসন। ওগুলো কি জিনিস আমি তোমাদের যখন শ্বসন পড়াবো তখন খুব ভালোভাবে ক্লিয়ার করব। এখন জাস্ট একটুখানি বুঝতে থাকো যে মাইটোকন্ড্রিয়ার কাজ কি। তো আমি তোমাদের দেখালাম যে সেলুলার রেসপিরেশন, যেখানে এটিপি কি? এটিপিটা হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা হলো আমাদের এনার্জি। সেলুলার রেসপিরেশনের মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, আর গ্যাসিয়াস এক্সচেঞ্জের ফলে আমরা এনার্জি পাই। আর সেই এনার্জিটা কোথায় থাকবে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে স্টোর করা থাকবে। আর এই মাইটোকন্ড্রিয়াকে দেখো, এখানে আমি অনেকগুলো নাম লিখে রেখেছি। ইট ওয়াজ ডিসকভার্ড বাই স্যার অ্যালবার্ট ভন কলিকার। 1857 খ্রিস্টাব্দে সবার প্রথম মাইটোকন্ড্রিয়ার যে ধারণা সেটা দিয়েছিলেন স্যার অ্যালবার্ট ভন কলিকার। তারপরে 1886 সালে স্যার রিচার্ড অল্টম্যান, তিনিও মাইটোকন্ড্রিয়ার ধারণা দেন। কিন্তু মাইটোকন্ড্রিয়া যে নামটা হবে, 1898 সালে স্যার কার্ল বেন্ডা এই মাইটোকন্ড্রিয়ার নামকরণটা তিনি করেন। তাহলে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারকের নাম কি? অপশানে এই তিনটের যে কোনো একটা থাকবে, হ্যাঁ, দুটো বা তিনটে থাকবে না, কিন্তু মাথায় রেখো। তো স্যার অ্যালবার্ট ভন কলিকার, অথবা রিচার্ড অল্টম্যান, অথবা স্যার কার্ল বেন্ডা। তবে এখান থেকে একটা কোয়েশ্চেন হয় যে মাইটোকন্ড্রিয়ার নামটি কে কয়েন্ড করেছিলেন, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার নামটি কে দিয়েছিলেন? সেই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1898 সালে স্যার কার্ল বেন্ডা মাইটোকন্ড্রিয়ার নামটি করে দিয়েছিলেন। ওকে, দেখো, সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়া, হেন্স ফরমেশন অফ এটিপি ইজ পারফর্মড ইন ইট। তাই এটিপি এটা হলো আমাদের এনার্জি, আর এনার্জিটা কোথায় পারফর্ম হচ্ছে? এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই হচ্ছে। সো ইট ইজ কল্ড পাওয়ার হাউস অফ সেল। আর যেহেতু সমস্ত শক্তি কার মধ্যে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে তৈরি হচ্ছে, তাই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর বলা হয়।
ক্লিয়ার হলো? নেক্সট পয়েন্ট, লাইসোজোম। লাইসোজোমও একটি সেল অর্গানেল। আর এই লাইসোজোমকে কে আবিষ্কার করেছিলেন? লাইসোজোমকে আবিষ্কার করেছিলেন স্যার ক্রিস্টিয়ান ডি ডিউভ। স্যার ক্রিস্টিয়ান ডি ডিউভ ইন দ্য ইয়ার 1955, 1955 সালে স্যার ক্রিস্টিয়ান ডি ডিউভ লাইসোজোম খুঁজে পেয়েছিলেন। লাইসোজোমটা অ্যাকচুয়ালি কি? মনে রাখবে, লাইসোজোমটা হলো প্রোটোপ্লাজমকে ধ্বংস করার জন্যে লাইসোজোমের তৈরি হয়েছে। ইট হ্যাজ কীভাবে সৃষ্টি করে? এই দেখো, ইট হ্যাজ আ টাইপ অফ হাইড্রোলিটিক এনজাইমস। এই লাইসোজোমের মধ্যে এক ধরনের হাইড্রোলিটিক এনজাইম থাকে, আর এই হাইড্রোলিটিক এনজাইমগুলো কি করবে? ওল্ড প্রোটোপ্লাজমকে ডিস্ট্রয় করবে। অর্থাৎ লাইসোজোম এমন একটা জিনিস যেটা কিনা কোষের মধ্যে এই সাইটোপ্লাজম জুড়ে কি করতে থাকে, এটা দুম দাম করে পটকাবাজি যেমন আমরা ফাটাই কালী পুজোর সময়, তো ঠিক তেমনি দুম করে ফাটতে থাকে। আর যখনই লাইসোজোম বার্স্ট করে তখন সেই জায়গা থেকে প্রোটোপ্লাজমগুলো কি হয়? ডিস্ট্রয় হয়ে যায়। এই জন্যে মনে রাখবে, ইট ইজ অলসো কল্ড অ্যাটম বম অফ সেল। সেলের অ্যাটম বমও কিন্তু বলা হয়। তাহলে লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে ওল্ড প্রোটোপ্লাজমকে ডিস্ট্রয় করা, ওল্ড প্রোটোপ্লাজমকে নষ্ট করে দেওয়া। হেন্স ইট ইজ কল্ড সুসাইড ব্যাগ অফ সেল। তাই লাইসোজোমকে সেল বা কোষের সুসাইড ব্যাগও কিন্তু বলা হয়। ওকে, আর মনে রাখবে, লাইসোজোম শুধুমাত্র প্রাণী সেলেই পাওয়া যায়, উদ্ভিদ সেলে লাইসোজোম থাকে না। ক্লিয়ার হলো? ভেরি গুড। নেক্সট, সেন্ট্রোজোম। দেখো, সেন্ট্রোজোম আবিষ্কার করেছিলেন স্যার টি ওয়াভেরি। স্যার টি ওয়াভেরি সেন্ট্রোজোম আবিষ্কার করেছিলেন। সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী সেলেই পাওয়া যায়, আর সেন্ট্রোজোম সেল ডিভিশনে সাহায্য করে। এর থেকে আর বেশি কিছু সেন্ট্রোজোম সম্পর্কে না পড়লেও চলবে। তাহলে সেন্ট্রোজোম আবিষ্কার করেছিলেন কে? স্যার টি ওয়াভেরি। সেন্ট্রোজোম অ্যানিমাল সেলেই পাওয়া যায়, আর সেন্ট্রোজোম কি করে? সেল ডিভিশনে হেল্প করে। ওকে, প্লাস্টিড সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ, প্লাস্টিড। ওকে, এবার দেখো, এই প্লাস্টিড কিন্তু শুধুমাত্র উদ্ভিদ সেলেই খুঁজে পাওয়া যায়। তাহলে প্লাস্টিড কোথায় পাওয়া যায়? শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। ওকে, তো প্লাস্টিড কে আবিষ্কার করেছিলেন? দেখো, ইট ওয়াজ ডিসকভার্ড বাই স্যার আর্নেস্ট হ্যাকেল। স্যার আর্নেস্ট হ্যাকেল প্লাস্টিড আবিষ্কার করেছিলেন, কিন্তু এই প্লাস্টিডের যে আসল সংজ্ঞা বা প্লাস্টিডের যে ক্লিয়ার ডেফিনিশন, এই প্লাস্টিডের ক্লিয়ার ডেফিনেশন দিয়েছিলেন স্যার সিম্পার। স্যার সিম্পার প্লাস্টিডের ক্লিয়ার ডেফিনেশন দিয়েছিলেন। ওকে, ইট ইজ ফাউন্ড অনলি ইন প্লান্ট সেল। আর এই প্লাস্টিড শুধুমাত্র প্লান্ট সেলেই পাওয়া যায়। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করে, আমি তোমাদের জন্য সেরকম সম্ভাব্য সবকটি প্রশ্নই কিন্তু নিয়ে এসেছি। তোমরা ভালো করে নোট তৈরি করবে, এবং আমি আশা করছি আমার এই লেকচারগুলো থেকে তোমরা যে নোট তৈরি করছো তার বাইরে আর কিছু পড়া লাগবে না। ওকে, দেখো, প্লাস্টিড 3 প্রকারের হয়। কি বললাম? প্লাস্টিড হয় 3 প্রকারের। সেটা কি? চলো আমরা দেখি। আচ্ছা, দেখো, প্লাস্টিডের সর্বপ্রথম যে পার্ট সেটাকে আমরা বলছি ক্লোরোপ্লাস্ট। তাহলে প্লাস্টিড কয় প্রকার? প্লাস্টিড হয় 3 প্রকার। নাম্বার 1 ইজ ক্লোরোপ্লাস্ট। মনে রাখবে, প্লাস্টিড কি করে? প্লাস্টিড উদ্ভিদের ফটোসিনথেসিসে সাহায্য করে, ঠিক আছে? কিন্তু প্লাস্টিডের কটা ভাগ বললাম? প্লাস্টিডের 3টে ভাগ বললাম। এক হলো ক্লোরোপ্লাস্ট, আর এক হলো লিউকোপ্লাস্ট, আর এক হলো ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে? তা এই 3টে ভাগের মধ্যে ক্লোরোপ্লাস্টই হচ্ছে ফটোসিনথেসিসে সাহায্য করে, আর বাদবাকি যে লিউকোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট এরা কখনো ফটোসিনথেসিসে সাহায্য করে না। তাহলে ফটোসিনথেসিসে উদ্ভিদের সাহায্য করবে কোন প্লাস্টিড? সেটা হলো ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিড। ওকে, দেখো, ক্লোরোপ্লাস্টিডের রং কেমন? গ্রিন। ইট ইজ গ্রিন ইন কালার। ক্লোরোপ্লাস্ট কে আবিষ্কার করেছেন? দেখো, যে প্লাস্টিড যিনি আবিষ্কার করেছেন বা প্লাস্টিডের ক্লিয়ার ডেফিনেশন যিনি দিয়েছেন তিনি হলেন স্যার সিম্পার। এই জন্য ক্লোরোপ্লাস্টের আবিষ্কারকর্তার নাম কি? স্যার সিম্পার। দেখো, ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? ইট ইজ ফাউন্ড ইন লিফ। উদ্ভিদের পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে। ওকে, এটা কি করে? ইট হেল্পস ইন ফটোসিনথেসিস। এই ক্লোরোপ্লাস্ট আমাদের ফটোসিনথেসিস করে, সাহায্য করে। দেখো, ইট মেক্স ফুড ফর দ্য প্লান্টস। এই ক্লোরোপ্লাস্ট কি করে? উদ্ভিদের খাদ্য তৈরি করে। হয়েছে? সো ইট ইজ কল্ড দ্য কিচেন হাউস অফ দ্য প্লান্ট। তাই
ক্লোরোপ্লাস্টকে উদ্ভিদের রান্নাঘর বলা হয়। ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? উদ্ভিদের রান্নাঘর। এবার কথা হচ্ছে কিসের জন্যে ক্লোরোপ্লাস্ট খাবার তৈরি করবে? তার কারণ ক্লোরোপ্লাস্টের মধ্যে হাই কনসেন্ট্রেশন অফ ক্লোরোফিল রয়েছে। কি রয়েছে? ক্লোরোফিল। ওকে বাচ্চা, দেখো ইট হ্যাজ আ হাই কনসেন্ট্রেশন অফ ক্লোরোফিল। ক্লোরোপ্লাস্টের মধ্যে হাই কনসেন্ট্রেশন মানে প্রচুর পরিমাণে কি রয়েছে? ক্লোরোফিল রয়েছে। আর তোমরা জানো ক্লোরোফিল সেটা কেমন রঙের হয়? ক্লোরোফিল সবুজ রঙের হয়। আর এই ক্লোরোফিল কি করে? উদ্ভিদের সালোক সংশ্লেষে কাজ করে, তাই না? দ্যাট ক্যারিজ আউট ফটোসিনথেসিস। আর ক্লোরোফিল কে আবিষ্কার করেন? মনে রাখবে স্যার সিম্পার। ক্লোরোফিল কে আবিষ্কার করেন? স্যার সিম্পার। মনে রাখবি ক্লোরোফিলের যে সবুজ রং হয়, এক্সামিনার জিজ্ঞেস করে দ্য গ্রিন কালার অফ ক্লোরোফিল, লাস্ট পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, দ্য গ্রিন কালার অফ ক্লোরোফিল ইজ ফর দ্য প্রেজেন্স অফ ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম থাকে, আর এই ম্যাগনেসিয়ামের উপস্থিতির জন্যেই ক্লোরোফিলের রং সবুজ হয়। আছে যেমন কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল যে গাছের পাতা হলুদ হয় কেন? যখন গাছের পাতায় অর্থাৎ ক্লোরোফিল থেকে যখন ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়, ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে ক্লোরোফিল নষ্ট হয়ে যায় এবং তখন গাছের পাতা হলুদ হয়ে যায় এবং সেই পাতাটা ঝরে পড়ে যায়। ওকে, চলো। লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টও এক ধরনের প্লাস্টিড। এটা কিন্তু কালারলেস প্লাস্টিড। লিউকোপ্লাস্টের কোনো কালার হয় না, রংহীন। ইট ইজ ফাউন্ড দেয়ার। আচ্ছা, লিউকোপ্লাস্টটা কোথায় পাওয়া যায় এটা থেকে বড় প্রশ্ন করে, যেটা সেকেন্ড পয়েন্ট। মনে রাখবে উদ্ভিদের যে সমস্ত অংশে সূর্যের আলো ঠিকঠাক পৌঁছায় না, কি বললাম? উদ্ভিদের যে সমস্ত অংশে সূর্যের আলো ঠিকঠাক পৌঁছায় না সেই অংশেই কিন্তু লিউকোপ্লাস্ট পাওয়া যায়। তাহলে ইট ইজ ফাউন্ড দেয়ার ইন আ প্লান্ট হোয়ার সানলাইট ডাজ নট রিচেস প্রপারলি। যেখানে সূর্যের আলো, উদ্ভিদের যে অংশে সূর্যের আলো সঠিকভাবে পৌঁছায় না সেখানেই আমরা লিউকোপ্লাস্ট খুঁজে পাই। দেখো, ইট স্টোরস ফুড ফর দ্য প্লান্টস। তাহলে ক্লোরোপ্লাস্ট যে খাবারটা তৈরি করলো সেটা কে স্টোর করে রাখবে? লিউকোপ্লাস্ট স্টোর করে রাখবে। ইট ডাজ নট ক্যারি আউট ফটোসিনথেসিস। এটি কখনো ফটোসিনথেসিস করে না। আর মনে রাখবে লিউকোপ্লাস্ট আবার 3 প্রকারের হয়। লিউকোপ্লাস্ট কয় প্রকারের হয়? 3 প্রকার। একটা হলো অ্যামিলোপ্লাস্ট। অ্যামিলোপ্লাস্ট কি থাকে? ইট স্টোরস কার্বোহাইড্রেট। অর্থাৎ লিউকোপ্লাস্টের যে অ্যামিলোপ্লাস্ট, সেই অ্যামিলোপ্লাস্ট কি স্টোর করে রাখে? কার্বোহাইড্রেট স্টোর করে রাখে। তার উদাহরণ পটেটো, ব্যানানা, রাইস। আলু, কলা, ধান এই সমস্ত উদ্ভিদের মধ্যে অ্যামিলোপ্লাস্ট পাওয়া যায়। আর অ্যামিলোপ্লাস্টের কাজ কি? কার্বোহাইড্রেট স্টোর করে রাখা। এখান থেকে কিন্তু খুব প্রশ্ন হয়, হ্যাঁ, বারে বারে এই জিনিসগুলোকে একটু চোখ বুলিয়ে যাবে। ইলিওপ্লাস্ট। দেখো 2 নম্বর লিউকোপ্লাস্ট হচ্ছে ইলিওপ্লাস্ট। ইলিওপ্লাস্ট কি করে? এটাকে ফ্যাটকে স্টোর করে রাখে। হ্যাঁ, এটা ইলিওপ্লাস্ট কি করে? ফ্যাটকে স্টোর করে রাখে। এরকম কি গ্রাউন্ড নাট বা কোকোনাটের মধ্যে আমরা কি পাই? ইলিওপ্লাস্ট পাই। ওকে, আরেকটা রয়েছে দেখতেই পাচ্ছ প্রোটিনোপ্লাস্ট। তাহলে প্রোটিনোপ্লাস্টের মধ্যে কি থাকবে? প্রোটিনোপ্লাস্টের মধ্যে প্রোটিন স্টোর করা থাকবে, আর সেগুলো পালসেসের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ ডাল জাতীয় যে শস্য রয়েছে সেই ডাল জাতীয় শস্যের মধ্যে আমরা প্রোটিনোপ্লাস্ট দেখতে পাই। ক্লিয়ার হলো? ভেরি গুড। এবার চলে এসো ক্রোমোপ্লাস্ট। দেখো ক্রোমোপ্লাস্টের মধ্যে মনে রাখবে CHROM, ক্রম। ক্রম মানে হচ্ছে রঙিন। ক্রম মানে কি? রঙিন বা রং বেরঙা। তো ক্রোমোপ্লাস্ট যেটা সেটা কি হবে? কালারফুল প্লাস্টিড হবে। যেমন আমাদের যে গাছের ফল পেকে গেলে বিভিন্ন রং হয়, সবুজ হয়, লাল হয়, কোনোটা কালো হয়, কোনোটা বেগুনি হয়, তাই না? তো এই যে উদ্ভিদের ফলেই আমরা কিন্তু ক্রোমোপ্লাস্ট বেশি দেখতে পাই, যেহেতু এটা কালারফুল এবং উদ্ভিদের ফল বিভিন্ন ফল পাকলে বিভিন্ন ধরনের রং ধারণ করে। দেখো ইট ইজ ফাউন্ড ইন ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। আর ফুলের মধ্যেও তো তোমরা রং দেখো না, কালারফুল ফুলও হয়। তাহলে ক্রোমোপ্লাস্ট মানে রং। তাহলে ক্রোমোপ্লাস্ট কোথায় থাকবে? হয় ফুলে থাকবে, না হলে ফলে থাকবে। ঠিক, ইট ইজ অফ ফিউ টাইপস। তো আমরা এখানে ইম্পর্টেন্ট কত টাইপের ক্রোমোপ্লাস্ট নিয়েছি, যেমন ক্যারোটিন। ক্যারোটিন কোথায় থাকে? ক্যারোটে থাকে, গাজরে থাকে। ঠিক, ভিটামিন কোথায় থাকে? বিটে থাকে। আমরা গাজরের সঙ্গে বিট খাই, গোল গোল রক্তের মতো লাল, সেই ভিটামিন। তাহলে ভিটামিন নামক ক্রোমোপ্লাস্ট কোথায় থাকবে? বিটে থাকবে। লাইকোপেন,
নামক ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে? টমেটোতে থাকে। ওকে, জ্যান্থোফিল, দেখো যে সমস্ত পাকা ফল হলুদ হয়ে যায়, যে সমস্ত পাকা হলুদ ফল সে তার মধ্যে কি থাকে? জ্যান্থোফিল থাকে। আর জ্যান্থোফিলটা কেমন? ইট ইজ ইয়েলো ইন কালার। আরেকটা রয়েছে অ্যান্থোসাইনিন। অ্যান্থোসাইনিন এটা ভায়োলেট কালারের হয়। ওকে, তো ক্রোমোপ্লাস্টের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, ভালো করে খাতায় নোট করে রাখবে এবং এগুলোকে মাঝে মাঝে একটু চোখ বুলিয়ে রাখবে। ঠিক, ওকে, আমাদের শেষের দিকে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব ক্রোমোজোম নিয়ে। ঠিক, তো আমরা দেখেছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থেকে সমগ্র নিউক্লিয়াস পর্যন্ত এক ধরনের জালিকা রয়েছে, যে জালিকাকে আমরা কি বলেছিলাম? ক্রোম্যাটিন জালিকা। আর সেই ক্রোম্যাটিন জালিকা কিসে কনভার্ট হয়ে যায়? ক্রোমোজোমে কনভার্ট হয়ে যায়। কখন? যখন সেল ডিভিশন হয় তখন, ঠিক না? আচ্ছা, সেই ক্রোমোজোম সম্পর্কে আমরা এখন পড়তে চলেছি। প্রশ্ন হচ্ছে, ক্রোমোজোম কে আবিষ্কার করেন? ঠিক, দেখো, ইট ওয়াজ ডিসকভার্ড বাই স্যার ওয়ালদার ফ্লেমিং। স্যার ওয়ালদার ফ্লেমিং 1882 সালে ক্রোমোজোম আবিষ্কার করেন। কিন্তু এই যে ক্রোমোজোম যে নামটা, এই ক্রোমোজোম নামটা দিয়েছিলেন স্যার ভন ওয়াল্ডেয়ার। স্যার ভন ওয়াল্ডেয়ার এই ক্রোমোজোম নামটা দিয়েছিলেন, কিন্তু আবিষ্কার কে করেছিলেন? স্যার ওয়ালদার ফ্লেমিং। ওকে, ইট ইজ আ ফর্ম অফ ক্রোম্যাটিন আফটার সেল ডিভিশন। এটা সেল ডিভিশনের পরে ক্রোম্যাটিনেরই একটা রূপ। তাহলে এটা কি তৈরি হয়? এটা কি দিয়ে তৈরি হয়? ক্রোম্যাটিন যা যা দিয়ে তৈরি হবে, ক্রোমোজোমও তাই তাই দিয়ে তৈরি হবে। তাহলে আমরা দেখেছিলাম ক্রোম্যাটিন কি দিয়ে তৈরি হয়েছে? ডিএনএ, আরএনএ অ্যান্ড হিস্টোন প্রোটিন দিয়ে। তাহলে ক্রোমোজোমও তাই দিয়েই তৈরি হবে, অর্থাৎ ডিএনএ, আরএনএ অ্যান্ড হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হবে। ক্লিয়ার হলো? ইট ট্রান্সফর্মস জেনেটিক ক্যারেক্টার্স টু দ্য নেক্সট জেনারেশন। আর ক্রোমোজোমকে বলা হয় গুণসূত্র। গুণসূত্র কি করে? একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনের মধ্যে তার যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারগুলোকে ট্রান্সফর্ম করাই হচ্ছে ক্রোমোজোমের কাজ। ইট ইজ অলওয়েজ ফাউন্ড ইন পেয়ার্স। মনে রাখবে, ক্রোমোজোম কখনো পেয়ার্স ছাড়া পাওয়া যাবে না, জোড়ায় পাওয়া যাবে, অর্থাৎ 2, 4, 6, হ্যাঁ, 8টা এরকম পাওয়া যাবে সবসময় পেয়ার্স। কখনো এরকম 3টে, 5টা, 7টা, 9টা এরকম কখনো পাওয়া যায় না। ক্রোমোজোম সবসময় কিসে পাওয়া যাবে? পেয়ারে পাওয়া যাবে, জোড়ায় জোড়ায় পাওয়া যাবে। ওকে, দেখো, হিউম্যান বিংসের মধ্যে 23 পেয়ার ক্রোমোজোম রয়েছে। তাহলে মানুষের শরীরে কয় জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া। মনে রাখবে, 23 জোড়া ক্রোমোজোম থাকে, যাকে আমরা সংখ্যায় লিখলে 46টি ক্রোমোজোম বলি। ঠিক, মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, সংখ্যায় কত হয়? 46টি। এবার এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম তো শরীরের অন্যান্য অঙ্গর জন্য কাজে লাগে, তাই না? কিন্তু মনে রাখবে, এই 23 জোড়ার মধ্যে যে এক জোড়া ক্রোমোজোম সেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। আর মেলদের মধ্যে সেক্স ক্রোমোজোমকে রিপ্রেজেন্ট করা হয় XY দ্বারা, এবং ফিমেলদের মধ্যে সেক্স ক্রোমোজোমকে রিপ্রেজেন্ট করা হয় XX দ্বারা। ক্লিয়ার? তো এটা যখন আমরা রিপ্রোডাকশন সিস্টেম পড়বো তখন এই সম্পর্কে ডিটেলসে আমরা পড়বো, সেক্স ক্রোমোজোম সম্পর্কে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা একটু জিনিস দেখে নিই যে বিভিন্ন প্রাণীর মধ্যে, বিভিন্ন উদ্ভিদের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কত, যেটা পরীক্ষায় জিজ্ঞেস করে। তো আমি তোমাদের সেরকম গুরুত্বপূর্ণ কতগুলো নিয়ে এসেছি। তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো, অথবা তোমরা যে নোট করছো নোট খাতায় খুব ভালোভাবে তুলে রাখতে পারো। ওকে, নাম্বার অফ ক্রোমোজোম, এখানে যেগুলো দেখিয়েছি আমি তোমাদের, এগুলো কিন্তু সংখ্যায় দেখিয়েছি নাকি পেয়ার্সে। ওকে, এখানে সংখ্যায় দেখানো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অ্যানিমালস, মস্কিউটোর 6 পিস ক্রোমোজোম রয়েছে, মানে কি 3 জোড়া, 3 পেয়ার। ঠিক আছে, ফ্লাইয়ের রয়েছে 12 পিস, পিস মটর এর রয়েছে 14 পিস, অনিয়ন মানে পেঁয়াজ এর রয়েছে 16 পিস, মেজ মানে ভুট্টা এর রয়েছে 20 পিস, টমেটোর 24 পিস, ব্যাং ফ্রগ 26 পিস, ক্যাট বেড়াল 38 পিস, র্যাট 40 পিস। দেখো, এগুলো কখনো না মুখস্থ হয় না, কিন্তু এগুলোকে দৈনিক যদি খাতার পাতা উল্টে উল্টে দেখো তাহলে ব্রেনের মধ্যে থেকে যাবে, অপশান দেখলে তুমি উত্তর করতে পারবে। ওকে, এগুলোকে মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটুখানি চোখ বুলিয়ে যাবে ডেইলি, যাতে অপশান দেখলে তুমি করতে পারো। গম, যেমন গমে ক্রোমোজোমের সংখ্যা হলো 42 পিস। রাবিট খরগোশ এর মধ্যে 44 পিস। ঠিক, হিউম্যান বিংয়ের ক্রোমোজোমের সংখ্যা কত? 46 পিস। ওকে, পটেটোর মধ্যে ক্রোমোজোমের সংখ্যা 48 পিস, টোব্যাকোর মধ্যে ক্রোমোজোমের সংখ্যা 48 পিস। এখান থেকে জিজ্ঞেস করে কিন্তু পটেটো অ্যান্ড টোব্যাকো। হর্সের ক্রোমোজোমের সংখ্যা 64, ডগের ক্রোমোজোমের সংখ্যা 78, অ্যান্ড পিজন পায়রার ক্রোমোজোমের সংখ্যা 80 পিস। ওকে, তো এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আলোচনা করার ছিল।
তো আশা করি তোমাদের লেকচারটি ভালো লেগেছে। এর পরের দিন আমরা দুটো পড়ব, সেটা হলো আমরা ডিএনএ সম্পর্কে, আরএনএ সম্পর্কে পড়ব, অ্যান্ড তারপর আমরা সেল ডিভিশন সম্পর্কে পড়ব। ওকে, তাহলে আমাদের এই সেলের চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো অনেক লম্বা ভিডিও হলো, তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই।